প্রণয়ের ছোঁয়া, পর্ব 2। লেখা আইজা আহমেদ। গভীর নীল আকাশে তখনও কিছু মেঘের আনাগোনা। সূর্যাস্তের ম্লান আলোয় পুরো বাগানটা যেন একটা স্বপ্নীল আবহ তৈরি করেছে। চারপাশে ছোট ছোট লাইট জ্বলছে, তাদের উষ্ণ আভায় পুরো পরিবেশটাই নরম আর আরামদায়ক মনে হচ্ছে। বাগানের পরিবেশ তখন বেশ প্রাণবন্ত। ছোট ছোট বাতিগুলো গাছের ডালে জ্বলছে, চারপাশে একটা উষ্ণ আভা ছড়িয়ে দিচ্ছে। বাতাসে গ্রিলের মাংসের মশলাদার গন্ধ মিশে এক ধরনের নস্টালজিক অনুভূতি তৈরি করছে। বাগানের মাঝখানে বড় একটা কাঠের টেবিল রাখা হয়েছে, তার চারপাশে ছড়ানো সোফা ও চেয়ার। আর একপাশে বারবিকিউ গ্রিলের সেটআপ করা হয়েছে, যেখানে আরহাম, রায়ান আর আদি ব্যস্ত হয়ে আছে। কাঠকয়লার ধোয়া বাতাসে মিশে এক অদ্ভুত নস্টালজিক গন্ধ ছড়াচ্ছে। চিকেন গ্রিল হচ্ছে, সাথে কিছু সসেজও রাখা হয়েছে। রায়ান একটা কাচের বাটি হাতে নিয়ে কি যেন মিশিয়ে তুলছে, আর আদি তাতে চামচ ডুবিয়ে চেখে দেখছে। ভাই, একটু বেশি লবণ হয়ে গেল না? আদি চোখ কুঁচকে বলল। রায়ান কাঁধ ঝাঁকাল। আমার স্পেশাল টাচ, একবার খেয়ে দেখ, তারপর বল। আরহাম, যে এতক্ষণ ধরে কাঠি দিয়ে গ্রিল করা মাংসগুলো উল্টাচ্ছিল, একপাশে দাঁড়িয়ে থাকা রায়ানের কথায় মাথা নাড়ল। তোর স্পেশাল টাচ মানেই ওভাররিয়েক্ট করা, আদি বলল। আর তোর স্পেশাল টাচ মানে কি? ঠান্ডা মুখে অন্যদের ইগনোর করা। রায়ান হেসে উঠল। একদম ঠিক বলেছিস ভাই, তুই আসলেই এই ম্যারিনেশনটা ঠিকঠাক করছিস তো? রায়ান সন্দেহ নিয়ে আদিকে প্রশ্ন করল, যে তখন মেরিনেট করা মাংসগুলো হাতে নিয়ে গ্রিলে বসাচ্ছিল। আদি একটা চোখ টিপে বলল, বিশ্বাস রাখো, আমার রান্না মানেই মাস্টারপিস। রায়ান মুখ বাঁকিয়ে বলল, শেষবারও তোর মাস্টারপিস খেয়ে পেটের অবস্থা খারাপ হয়েছিল। আদি দ্রুত প্রতিবাদ করল, ওটা আমার দোষ ছিল না, কাঁচা মাংস ভালোভাবে রান্না হয়নি। এবার দেখিস পারফেক্ট হবে। আরহাম এতক্ষণ নীরবে শুনছিল, এবার হালকা হাসল। তোরা প্রতিবার গ্রিল করলে এভাবেই ঝগড়া বাঁধাস? মনে হয় যেন কোনো কুকিং শো চলছে। রায়ান হাসল। ভাই, এটা তো কেবল তর্ক না, এটা নিজের যুদ্ধ। আমি আমার পেছনে সাইডের সেফটি নিয়ে চিন্তিত। ওরা তিনজন নিজেদের মধ্যে মজা করছে, হাসছে। আর ঠিক তখনই মেঘার চোখ পড়ল আরহামের দিকে। ওদের সাথে কি প্রাণ খুলে কথা বলছে, হাসছে। এই প্রথম ওকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখল মেঘা। তার চেহারায় কোনো রুক্ষতা নেই, ঠোঁটে চাপা একটা মৃদু হাসি লেগে আছে, চোখের কোণে আনন্দের ঝিলিক। সেই আরহাম যে ওর সামনে এলে যেন সব কথা মেপে মেপে বলে, যাকে সবসময় কঠোর আর গম্ভীর লাগে। কি দেখছো? স্নেহার কথায় চমকে উঠল মেঘা। হুহো, কিছু না। মেঘা দ্রুত মুখ ফিরিয়ে নিল। স্নেহা ভ্রু উঁচিয়ে তাকালো। হুমম, কিছু না। সত্যি? মেঘা খানিকক্ষণ চুপ থেকে বলল, স্রেফ ওদের দেখছিলাম। ওদের? নাকি বিশেষ একজনকে? ওদের কথোপকথনের মাঝেই আদি ওদের দিকে এগিয়ে এল। হাতে একটা প্লেট, তাতে সসেজ রাখা। এই মেয়ে দুজন বসে বসে গসিপ করছিস, আর আমরা এত কষ্ট করে যা বানাচ্ছি সেটা খেতে চাস না? স্নেহা মুখে হাসি এনে বলল, খাবো তো, দে। স্নেহা প্লেট থেকে একটা সসেজ তুলে মুখে দিল। মন্দ না, তবে কিছু একটা মিসিং। রায়ান পিছন থেকে চেঁচিয়ে বলল, স্নেহা, আমার সস খেয়েছিস? সেটা লাগালে পারফেক্ট হবে। স্নেহা হেসে বলল, ওহ তাই নাকি? দে দেখি কি এমন বানিয়েছিস। মেঘা মুখে হাসি রাখলেও ওর মন পড়ে রইল আরহামের দিকে। গ্রিলের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে, চারপাশে সুগন্ধ ছড়িয়ে পড়েছে। বাগানের ছোট ছোট লাইটগুলোর উজ্জ্বলতা যেন পরিবেশকে আরও উষ্ণ করে তুলেছে। সন্ধ্যা এখন গভীর হচ্ছে, আকাশে তারা দেখা যাচ্ছে, আর ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে। রায়ান উচ্ছ্বাস নিয়ে বলল, ব্যাস, সব রেডি, এবার তোরা সবাই বসো, দেখি আমার স্পেশাল রেসিপির কি অবস্থা। একটা বড় কাঠের টেবিল সাজানো হয়েছে বাগানের মাঝখানে। তার চারপাশে সবাই গোল হয়ে বসতে শুরু করল। মেঘা আর স্নেহা পাশাপাশি বসল, অন্যদিকে রায়ান, আদি আর আরহাম একসঙ্গে বসেছে। টেবিলের মাঝে একটা বড় ট্রেতে গ্রিল করা চিকেন, সসেজ, পিৎজা, নানরুটি আর কয়েক রকমের ডিপ রাখা আছে। খাবারের গন্ধ তো অসাধারণ লাগছে, কিন্তু আসলেই খেতে ভালো হবে তো? সন্দেহের সুরে বলল স্নেহা, চোখ কুঁচকে। আদি প্রতিবাদ করল, তুই আমাদের রান্নার ওপর এত সন্দেহ করিস কেন বলতো? স্নেহা হাসল, কারণ অভিজ্ঞতা থেকে বলছি, গতবার বারবিকিউ পার্টিতে তোর বানানো চিকেন কাঁচা ছিল, মনে নেই? রায়ান ফিক করে হেসে ফেলল, সত্যি কথা বললে আমার তখনও পেটের সমস্যা হয়েছিল। আদি চোখ বড় বড় করে বলল, ওহ প্লিজ, এবার পুরো পারফেক্টলি রান্না হয়েছে তাই না আরহাম? আরহাম তখন প্লেটে খাবার তুলছিল। এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর কাঁধ ঝাঁকিয়ে বলল, দেখা যাক। মেঘা এতক্ষণ চুপ ছিল, ও শুধু দেখছিল। সবার কথার মাঝে আরহাম হাসছে, ওদের ঠাট্টায় সামান্য সায় দিচ্ছে, কিন্তু মেঘার দিকে একবারও তাকায়নি। এমনকি খেতে বসার সময় ও নিজের জায়গা বেছে নিয়েছে মেঘার থেকে একটু দূরে। এই মেঘা, তুমি খাচ্ছ না কেন? স্নেহা ওর কনুইতে আলতো একটা ধাক্কা দিল। মেঘা দ্রুত নিজেকে স্বাভাবিক করল। ও হ্যাঁ, খাচ্ছি তো। ওর প্লেটে একটা গ্রিলড চিকেন নিল, পাশে একটু গার্লিক ব্রেড। কিন্তু খেতে ইচ্ছা করছিল না।
খাবার মুখে দিতেই যেন গলার কাছে আটকে যাচ্ছিল। রায়ান একটা সসের বাটি মেঘার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও আমার সিক্রেট সস। একবার ট্রাই করো, প্রমাণ হয়ে যাবে আমি সত্যিই ভালো কুক। মেঘা হালকা হাসল, ঠিক আছে। ও সসটা একটু মাংসের ওপর দিল, তারপর মুখে তুলল। স্বাদটা আসলেই দারুণ ছিল। স্নেহা অবাক হয়ে বলল, হ্যাঁ রে, এটা তো সত্যিই ভালো হয়েছে। রায়ান, তুই তাহলে গোপনে ভালো রান্না শিখেছিস? রায়ান গর্বিত হাসি দিয়ে বলল, আমি আসলে অনেক প্রতিভাবান, শুধু সবাই সেটা বুঝতে পারে না। আদি ভ্রু কুঁচকে বলল, এই প্রতিভাবান লোকটা নিজে রান্না করেনি, শুধু মশলা মিশিয়েছে। আসল কাজ তো আমিই করেছি। ওই হ্যাঁ, সত্যিই তো। স্নেহা দুষ্টু হাসল। রায়ান নাটকীয়ভাবে একটা দীর্ঘশ্বাস ফেলল, আহ, এত কষ্ট করে কিছু বানিয়ে দিলে কেউই তার যোগ্য সম্মান দেয় না। রায়ানের কথায় সবাই হেসে উঠল। টেবিলের চারপাশে হাসি মজা চলছিল, খাবার ভাগাভাগি হচ্ছিল। সবাই গল্প করছিল, শুধু মেঘা আর আরহামের মধ্যে এক অদৃশ্য দূরত্ব ছিল। যেন দুই আলাদা পৃথিবীর বাসিন্দা, একই টেবিলে বসেও তারা একে অপরের থেকে আলাদা। গোধূলির আলো তখন নরম সোনালি আভায় রং ছড়িয়ে দিচ্ছে আকাশ জুড়ে। হালকা বাতাসে ভেসে আসছে ভেজা মাটির ঘ্রাণ, তাতে মিশে আছে ফুলের মিষ্টি সুবাস। মেঘা বাগানের কোণে দাঁড়িয়ে প্রতিটি গাছে মনোযোগ দিয়ে পানি দিচ্ছিল। তার আঙুলের ছোঁয়ায় যেন সবুজ পাতাগুলো আরও সতেজ হয়ে উঠছিল, জলবিন্দুগুলো এক মুহূর্তের জন্য পাতার ওপরে ঝলসে উঠছিল সূর্যের শেষ রশ্মিতে। হঠাৎ পায়ের শব্দের সঙ্গে ছোট্ট একটি কণ্ঠ ভেসে এল, রেইন। মেঘা চমকে পেছনে ফিরে তাকালো। ছুটে আসছে জ্যাক। তার ছোট্ট মুখ উজ্জ্বল নীল, চোখ দুটো আনন্দের আলোয় ঝলমল করছে। শ্বাস নিতে নিতে সে মেঘার সামনে এসে দাঁড়ালো, যেন হাজার গল্প তার মনে জমে আছে বলার জন্য। মেঘা হাসিমুখে জিজ্ঞেস করল, এত দৌড়াচ্ছ কেন? কোথা থেকে আসছো? জ্যাক উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি তোমাকে খুঁজছিলাম, তুমি এখানে গাছগুলোর যত্ন নিচ্ছ। মেঘা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, গাছগুলোরও তো ভালোবাসার দরকার, তাই না? ছোট্ট ছেলেটি কিছুক্ষণ ভেবে নিয়ে উৎসাহে মাথা ঝাঁকাল। তারপর হঠাৎ করেই মেঘার হাত থেকে পানি দেওয়ার ক্যানটা টেনে নিয়ে বলল, আমিও পানি দেব। মেঘা তার উদ্যম দেখে মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি পানি দাও আর আমি দেখছি তোমার কাজ কেমন হচ্ছে। জ্যাক খুশি হয়ে ক্যানটা ধরে ছোট্ট হাতে পানি ঢালতে লাগলো, আর মেঘা পাশে দাঁড়িয়ে তাকে ভালোবাসায় ভরা দৃষ্টিতে দেখল। গোধূলির আলোয় বাগানের সবুজ গাছপালার মাঝে এক ছোট্ট ভালোবাসার গল্প যেন ফুটে উঠল। গাছে পানি দেওয়ার কাজ শেষ হলে মেঘা হাত ধুয়ে ভেতরে ঢুকল। তার পেছনেই ছিল জ্যাক, ছোট্ট ছেলেটার চোখে খেলা করছিল আনন্দের ঝিলিক। মেঘা কিচেন থেকে একটা প্লেটে সাজিয়ে কয়েকটা কাপকেক এনে জ্যাকের সামনে ধরল। তোমার জন্য বানিয়েছি। জ্যাকের মুখে চওড়া হাসি ফুটে উঠল। সে খুশিতে হাততালি দিয়ে উঠল, তার সবচেয়ে পছন্দের কিছু যে পেয়ে গেছে। কাপকেক নিয়ে এক কামড় দিতেই চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ওয়াও, দারুণ হয়েছে, সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল। মেঘা হাসল। জ্যাকের এই নিষ্পাপ আনন্দ তার হৃদয় ছুঁয়ে গেল। কাপকেক শেষ করতে না করতেই জ্যাক হঠাৎ প্রশ্ন করল, তুমি কি আমার সাথে পার্কে যাবে? মেঘা একটু ভ্রু কুঁচকাল। পার্কে? তুমি একা পার্কে যাও? জ্যাক মাথা নাড়ল। হ্যাঁ, বেশি দূরে না, এখানেই কাছাকাছি। আমার বন্ধুরাও থাকে ওখানে। চলো, তোমায় তাদের সাথে পরিচয় করিয়ে দিই। ছেলেটার আগ্রহ দেখে মেঘা আর না করতে পারল না। হালকা হেসে বলল, ঠিক আছে চলো। জ্যাক আনন্দে লাফিয়ে উঠল, যেন এই মুহূর্তের জন্যই সে অপেক্ষা করছিল। তার নীল চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল আনন্দের আলোয়। সে ছোট ছোট হাত বাড়িয়ে মেঘার হাত ধরল, তারপর দুজন একসঙ্গে দরজা দিয়ে বেরিয়ে এলো। যাওয়ার সময় মেঘা ব্যাগে কয়েকটা কাপকেক নিয়ে নিল, ভেবেছিল যদি জ্যাকের বন্ধুরা চায় তাহলে তাদেরও দেবে। সন্ধ্যার নরম আলো জানালার কাছে প্রতিফলিত হচ্ছিল। মেঘা ক্লান্ত পায়ে দরজা খুলে ঘরে ঢুকল। পার্ক থেকে ফেরার পর জ্যাক তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। জ্যাকের বাড়িতে যাওয়ার পর মেঘা জানতে পারে জ্যাকের মা একজন সিঙ্গেল মাদার। মেঘা চুপচাপ দাঁড়িয়ে ছিল দরজার পাশে। জ্যাকের মা তখন ব্যস্ত হাতে তার জন্য নাস্তা বানাচ্ছিলেন, আর জ্যাক গল্পের ঝাঁপি খুলে বসেছিল। মেঘা শুনছিল, অনুভব করছিল, আর বুঝতে পারছিল জীবন কতভাবে মানুষকে গড়ে তোলে, কতভাবে শূন্যতার মাঝে পূর্ণতার সন্ধান দেয়। বাসায় ফিরে জানালার পাশে দাঁড়িয়ে মেঘা বাইরে তাকিয়ে রইল। ভালোবাসা হয়তো পূর্ণতার অপেক্ষা করে না, তা অসম্পূর্ণতার মধ্যেই বিকশিত হয়, বেড়ে ওঠে ঠিক ছোট্ট জ্যাকের মতো। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। শুধু দেয়ালে ঝুলে থাকা ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলেছে, যেন সময়ও ক্লান্ত, যেন এই মুহূর্তগুলোকে দীর্ঘায়িত করতে চায়। বাইরে রাতের আকাশে মেঘ জমেছে, একটা চাপা অন্ধকার ঘিরে ধরছে চারপাশকে। বাতাসে হালকা শীতলতা, কিন্তু আরহামের শরীরের উত্তাপ যেন সেই ঠান্ডাকেও গ্রাস করে নিচ্ছে। আরহাম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। ধোয়ার কুণ্ডলি বাতাসে মিশে যাচ্ছে, কিন্তু তার মন এখনো ক্ষোভের আঁচে জ্বলছে। তার পাওয়ার কথা ছিল অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টটা। অনেক পরিশ্রম, অনেক প্ল্যান, সব কিছু নিখুঁত ছিল। কিন্তু ম্যাক্স
সে কৌশলে ধূর্ত বুদ্ধিতে প্রজেক্টটা হাতিয়ে নিয়েছে। মেঘা রুমে এসে দেখে আরহাম নেই। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনির দরজার পাশে দাঁড়ায়। আরহামের দিকে একবার ভালো করে তাকিয়ে সে অবাক হয়ে যায়। হাতে সিগারেট। এতদিন ধরে সে কখনো আরহামকে ধূমপান করতে দেখেনি। তার ভাবনার অতীত এটা। সে ধীরে ধীরে আরহামের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি সিগারেট খান? আরহাম ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখের ভেতর যেন আগুন। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল, কিন্তু সেটা কোনো আনন্দের হাসি নয়, বরং বিদ্রূপের ছাপ ফুটে উঠছে। তোমাকে সবকিছু জানাতে হবে? আরহামের কণ্ঠ নিস্তরঙ্গ, অথচ ভেতরে যেন একটা ধাতব শীতলতা লুকিয়ে আছে। মেঘা মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলল। বুকের ভেতর একটা শূন্যতা অনুভব করল, যা ধীরে ধীরে তাকে গ্রাস করে নিচ্ছে। সে কিছু বলার আগেই হঠাৎ আরহামের হাত সামনে এল, এক ঝটকায় তার কবজি চেপে ধরল। মেঘা হতভম্ব হয়ে গেল, পুরোপুরি বুঝতে পারার আগেই তার ত্বকে চরম যন্ত্রণা ছুঁয়ে গেল। আহ! মেঘা চমকে উঠল। তার দৃষ্টি নামল নিজের হাতে। ব্যথার তীব্রতায় তার শরীর কেঁপে উঠল। আরহামের আঙুল শক্ত করে চেপে ধরেছে তার কবজি। আগুনের মতো গরম সিগারেটটা তার মসৃণ ত্বকের সঙ্গে ঠেকে আছে। রক্ত ছ্যাঁকার সঙ্গে সঙ্গে একটা কটু গন্ধ ভেসে এল, যেন জ্বলন্ত ত্বকের গন্ধ। আপনি কি করছেন? তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখে কষ্ট, অভিমানের ছাপ। আরহামের মুখে একটাও কথা নেই। তার চোখে কোনো অনুশোচনাও নেই। সে কেবল একবার মেঘার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে তার হাত ছেড়ে দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন সে নিজেও বুঝতে পারছে না সে কি করেছে। তারপর চুপচাপ ঘুরে দাঁড়ালো। একবারও আর পেছনে না তাকিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল রুম থেকে। মেঘা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। দৃষ্টি নামাল নিজের হাতে। সেখানে লালচে দাগ স্পষ্ট হয়ে উঠছে, চামড়ার ওপর তীব্র জ্বলুনি ছড়িয়ে পড়ছে। কিন্তু সে বুঝতে পারছে না তার হাত বেশি জ্বলছে নাকি তার মন। বাতাসে তখনও সিগারেটের ধোঁয়ার গন্ধ, কিন্তু এই ধোঁয়ার চেয়ে বেশি বিষাক্ত হচ্ছে তার সম্পর্কের শূন্যতা। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। দেয়ালের ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। বাড়ির চারপাশ নিস্তব্ধ। ঘরের ভেতরেও নীরবতা, শুধু জানালার পর্দা সামান্য দুলে দুলে বাতাসের অস্তিত্ব জানান দিচ্ছে। পুরো বাড়িটা যেন ঘুমিয়ে আছে, অথচ এক অজানা অস্থিরতা নিয়ে আরহাম ধীর পায়ে রুমে ঢোকে। দরজা ঠেলে ভেতরে আসতেই তার কপালে ভাঁজ পড়ে। মেঘা নেই, সঙ্গে সঙ্গে দুশ্চিন্তার ছায়া নেমে আসে তার মুখে। মেঘা কোথায়? এত রাতে সে গেল কোথায়? রুমের প্রতিটি কোণায় দৃষ্টি বুলিয়ে নেয় সে, কিন্তু কোথাও মেঘার অস্তিত্ব নেই। মন অজানা শঙ্কায় কেঁপে ওঠে। হঠাৎ বাতাসে পর্দা একটু সরে যায়, আর চাঁদের আলোয় ব্যালকনির দিকে দৃষ্টি পড়ে তার। নিঃশব্দে পা বাড়ায় সে, যেন এক অজানা টান তাকে টেনে নিচ্ছে সেখানে। ব্যালকনিতে পৌঁছে থমকে দাঁড়ায় আরহাম। চাঁদের আলো পুরো ব্যালকনিকে নরম সোনালি আভায় মুড়ে রেখেছে। হালকা বাতাস বইছে, আর সেই বাতাসে মেঘার চুলগুলো উড়ছে এলোমেলোভাবে। সে দোলনায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। চোখ বন্ধ, মুখটা একেবারে প্রশান্ত, যেন পৃথিবীর কোনো দুশ্চিন্তাই তাকে ছুতে পারবে না। ছোট্ট একটা শিশু যেমন মায়ের কোল ঘেঁষে নিরাপদ আশ্রয় খোঁজে, তেমনি মেঘাও যেন রাতের এই প্রশান্ত আলোর মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আরহাম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ থেকে একবারের জন্যও দৃষ্টি সরাতে পারে না। বুকের গভীরে একটা অদ্ভুত অনুভূতি খেলে যায়, যেটার ব্যাখ্যা সে নিজেই জানে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে সে মেঘার সামনে হাঁটু গেড়ে বসে একবার ফিসফিস করে ডাকল, মেঘা। কোনো সাড়া নেই। সে সত্যিই গভীর ঘুমে আচ্ছন্ন। আরহাম এক মুহূর্ত অপেক্ষা করে, তারপর আলতো করে তাকে কোলে তুলে নেয়। মেঘা সামান্য নড়ে ওঠে, কিন্তু জেগে ওঠে না। তার মাথাটা আরহামের বুকের কাছে এলিয়ে পড়ে। এত কাছ থেকে মেঘার কপালের ছোট ছোট চুল, চোখের পাতার নড়াচড়া, গভীর শ্বাস নেওয়ার শব্দ, সব স্পষ্ট টের পায়। কিছু না ভেবেই সে ধীর পায়ে ঘরের দিকে এগিয়ে যায়। বিছানায় আলতো করে শুইয়ে দেয় মেঘাকে। কিন্তু উঠতে গিয়ে তার চোখ আটকে যায়। মেঘার ডান হাতটা লাল হয়ে আছে। একটা চাপা শ্বাস ফেলে আরহাম পাশে রাখা ফার্স্ট এইড বক্স থেকে ওয়ান টাইম অয়েন্টমেন্ট বের করে। মৃদু আলোর নিচে সে খুব যত্ন করে ক্রিমটা মেখে দেয়। তার স্পর্শে মেঘা একবার অল্প নড়ে ওঠে, কিন্তু ঘুমের ঘোরে কিছু বুঝতে পারে না। সব কাজ শেষ করে উঠে দাঁড়াতে যাবে, তখনই অনুভব করল তার হাত আটকে গেছে। সে চোখ নামিয়ে দেখে ঘুমন্ত অবস্থায় মেঘা তার হাত শক্ত করে ধরে রেখেছে। ছোট্ট নরম আঙুলগুলো একেবারে শক্ত হয়ে জড়িয়ে আছে তার হাতের চারপাশে। আরহামের হৃদস্পন্দন যেন একটু বেড়ে যায়। এক মুহূর্ত সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু তাকিয়ে থাকে মেঘার মুখের দিকে। চোখ দুটো শান্ত, ঠোঁটের কোণে এক ধরনের কোমলতা, অজান্তেই যেন একরকম বিশ্বাস রেখে সে তাকে ধরে রেখেছে। আরহাম ধীরে ধীরে শ্বাস নেয়। তার মনের মধ্যে কতগুলো অনুভূতি একসঙ্গে জড়ো হয়, কিন্তু তাদের ব্যাখ্যা সে খুঁজে পায় না। তারপর খুব আস্তে করে, যেন মেঘার ঘুম না ভাঙে, সে তার হাতটা আলতোভাবে ছাড়িয়ে নেয়।
একবার শেষবারের মতো মেঘার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু এই রাতে তার মনের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটা কি এত সহজে কাটবে? সকালের কোমল রোদ্দুর মুখের ওপর পড়ে থাকায় ধীরে ধীরে মেঘার ঘুম ভেঙে গেল। তার চারপাশটা আবছাভাবে ধরা দিল, যেন ঘুম আর বাস্তবতার মাঝামাঝি কোনো এক দুনিয়ায় সে এখনো বন্দী। নরম বালিশে মাথা রাখা শরীরটা বিছানার আরামদায়ক উষ্ণতায় মোড়া। কিন্তু পরক্ষণেই তার ভ্রু কুঁচকে গেল। সে তো ব্যালকনির দোলনায় ঘুমিয়েছিল, তাহলে এখন বিছানায় এল কিভাবে? ধীরে ধীরে উঠে বসে সে হাতের দিকে তাকালো। চোখের কোণায় বিস্ময়ের ছায়া খেলে গেল। তার ডান হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ জড়ানো। মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে এল। ফ্রেশ হয়ে নিচে নেমে এল। নিচে নেমেই রান্নাঘরের দিক থেকে সুগন্ধ ভেসে এলো। ডাইনিং এরিয়ার পাশেই কিচেন, যেখানে এলেনা রান্নায় ব্যস্ত। সামনে তাকাতেই চোখ পড়ল সোফায় বসে আছে আরহাম, হাতে ম্যাগাজিন, চোখ তার পাতার ওপর স্থির। মেঘার পায়ের শব্দে এক মুহূর্তের জন্য সে তাকালো, কিন্তু কোনো কথা বলল না, আবার মনোযোগ দিল তার ম্যাগাজিনে। মেঘা একটু ইতস্তত করল, তারপর রান্নাঘরের দিকে এগিয়ে এলো। রান্নাঘরের উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে এলেনা যখন তাকে দেখতে পেল, তখন তার ঠোঁটে এক উষ্ণ হাসি ফুটে উঠল। গুড মর্নিং, এলেনা খুশিমাখা কণ্ঠে বলল। মেঘা একটু হেসে জবাব দিল, গুড মর্নিং। মেঘা চেয়ার টেনে বসল। ঘরজুড়ে গরম পরোটা আর নরম অমলেটের মনোরম গন্ধ ছড়িয়ে পড়েছে। এলেনা টেবিলে নাস্তার প্লেট রেখে বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। মেঘা প্লেটে এক টুকরো পরোটা নিয়ে মুখে তুলল, কিন্তু তার মন যেন অন্য কোথাও ছিল। খেতে খেতে সে পিছনে চোখ ঘুরিয়ে তাকালো আরহামের দিকে। তবে কি সত্যিই আরহাম তার হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে? হঠাৎ কলিংবেলের শব্দে তার চিন্তার স্রোত থেমে গেল। আরহাম উঠে গেল দরজার দিকে। দরজা খুলতেই উচ্ছ্বাসের এক ঝলক যেন ঘরে ঢুকে পড়ল। ব্রো, বলে চেঁচিয়ে উঠল আদি, সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে এল। তার পেছনে স্নেহা আর রায়ানও ছিল। স্নেহা দরজার সামনে দাঁড়িয়ে চোখ ছোট করে তাকালো, এত দেরি করলি কেন? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম। আদি যেন ঘরটা তার নিজেরই, এমনভাবে এক লাফে গিয়ে সোফায় বসে পড়ল। কুশনটা পেছনে গুজে দিয়ে আয়েশ করে বসল সে। কতদিন হলো বাস্কেটবল খেলি না, আজকে খেলতেই হবে। রায়ান বলল, দেখিস আজ আমি জিতব। আদি চ্যালেঞ্জ ছুড়ে দিল। স্নেহা ভ্রু উঁচিয়ে বলল, দেখা যাবে কে জেতে। আর যদি আমি জিতি? আদি কৌতূহলী দৃষ্টিতে তাকালো। স্নেহা বিন্দুমাত্র দ্বিধা না করেই বলল, তাহলে তুই যা চাইবি দিব। আদির ঠোঁটে রহস্যময় হাসি ফুটল। মনে রাখিস কিন্তু। ঠিক আছে, তাহলে আর দেরি কেন? চল। রায়ান হাততালি দিয়ে বলল। সবাই একসঙ্গে বেরিয়ে এলো বাইরে। বাড়ির একপাশে বাস্কেটবল খেলার সেটআপ ছিল। টার্ফের ওপর ঝকঝকে ব্যাকবোর্ড, ঝুলে থাকা নেট আর গাঢ় সবুজ গ্রাউন্ডে সাদা বাউন্ডারি লাইন। মিষ্টি আলোতে মাঠের পরিবেশটা আরও সুন্দর লাগছিল। খেলা শুরু হওয়ার আগে সবাই নিজেদের টিম ঠিক করে নিল। 2 জন করে 2টো টিম। আদি ও রায়ান, আরহাম ও স্নেহা। 3 পয়েন্ট স্কোর করলে এক্সট্রা চান্স পাবি, ঠিক আছে? স্নেহা নিয়ম বেঁধে দিল। ঠিক আছে, কিন্তু যদি আমি ডাঙ্ক মারি তাহলে ডাবল পয়েন্ট। আদি হেসে বলল, চেষ্টা করে দেখ। স্নেহা কটাক্ষ করল। রায়ান বল নিয়ে প্রথম ড্রিবল করল। সে একপাশ থেকে দৌড়ে আসছিল, কিন্তু আরহাম দ্রুত এসে বলটা কেড়ে নিল। ওহ না, আদি চেঁচিয়ে উঠল। আরহাম স্নেহার দিকে পাস দিল, আর স্নেহা সুযোগ বুঝে এক ঝটকায় বলটাকে বাস্কেটে ছুঁড়ে মারল। বলটি রিং ছুঁয়ে নেটের ভেতর দিয়ে গেল। ইয়েস শশ। স্নেহা উচ্ছ্বসিত হয়ে হাততালি দিল। এটা ওয়ার্ম আপ ছিল, আদি মুখ বাঁকিয়ে বলল। পরের মুহূর্তেই খেলা আরও রোমাঞ্চকর হয়ে উঠল। রায়ান আর আদি একসঙ্গে পরিকল্পনা করে খেলতে লাগল। রায়ান বল নিয়ে ছুটছিল, স্নেহা তাকে আটকানোর চেষ্টা করল। কিন্তু রায়ান এক ঝটকায় পাশ কেটে গিয়ে আদিকে বল পাস দিল। দেখাই এবার। আদি বলটা নিয়ে দ্রুত বাস্কেটের দিকে এগিয়ে গেল। আরহাম বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আদি একলাফে উঠে ডাঙ্ক মেরে দিল। ওহো, আদি খুশিতে চিৎকার দিল। এটা কিভাবে করলি? স্নেহা হতবাক। প্র্যাকটিস মাই ডিয়ার। আদি মুচকি হাসল। স্কোর এখন 3-2। এবার আরহাম বল নিয়ে এল। সে ধীরে সুস্থে ড্রিবল করছিল, কিন্তু আচমকাই গতি বাড়িয়ে একেবারে বাস্কেটের কাছে পৌঁছে গেল। সে লাফিয়ে বলটা ছুড়ল। বলটা নিখুঁতভাবে বাস্কেটের ভেতর ঢুকে গেল। এটা কি ছিল? আদি হতভম্ব। প্ল্যানিং। আরহাম ঠোঁটের কোণে হাসি টেনে বলল। স্কোর 4-4। শুধু 1 পয়েন্ট দরকার যে কোনো দলের জেতার জন্য। সবাই উত্তেজনায় ঠোঁট কামড়াচ্ছে। রায়ান দ্রুত বল নিয়ে এল, স্নেহা তাকে আটকানোর জন্য আগাল। আদি তখন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিল। রায়ান হঠাৎ বলটা আদিকে পাস দিল। স্নেহা আর আরহাম দ্রুত এগিয়ে এল, কিন্তু আদির গতি ছিল অবিশ্বাস্য। এক ঝটকায় সে বাস্কেটের দিকে ঝাঁপিয়ে বলটা ছুড়ে দিল। বল নিখুঁতভাবে বাস্কেটের ভেতর দিয়ে গেল। ওহ উইওয়েন, আদি খুশিতে চিৎকার করল, আর রায়ান হাত উঁচিয়ে হাই ফাইভ দিল। স্নেহা হতাশ মুখে বলল, উফাফ, হেরে গেলাম।
এখন কথা দে, যা চাইব দিবি। আদি বিজয়ের হাসি হাসল। আচ্ছা ঠিক আছে, বল কি চাই। স্নেহা দীর্ঘশ্বাস ফেলল। আদি 2 হাত বাড়িয়ে বলল, আমার হয়ে যা তুই। স্নেহা চোখ সরু করে তাকালো, তারপর ধপ করে জুতা খুলে আদির দিকে ছুঁড়ে মারল। আরে জুতা দিতে বলি নাই গাধি, তোকে আসতে বলেছি। আদি ক্ষুব্ধ হয়ে বলল। স্নেহা ঠোঁট বাঁকিয়ে আরেকটা জুতা খুলল, তারপর সেটা হাতে নিয়ে তেড়ে এল। আদি ততক্ষণে নিজের প্রাণ বাঁচাতে পেছনে দৌড় লাগিয়েছে। ওদের এই কাণ্ড দেখে সবাই হাসিতে ফেটে পড়ল। একপাশে বসে থাকা মেঘা এতক্ষণ চুপচাপ খেলা দেখছিল। কিন্তু তার চোখ আটকে গেল আরহামের দিকে। তার ফর্সা মুখটা লাল হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মেঘা কিছু না বলে উঠে গিয়ে একটা তোয়ালে নিয়ে এলো। আরহাম তাকালো মেঘার দিকে, কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে তোয়ালেটা নিল। রায়ান এতক্ষণ চুপচাপ সবাইকে দেখে হঠাৎই বলে উঠল, শালা শুধু আমারই কেউ নেই। আদি দৌড়ে এসে হাসতে হাসতে বলল, চিন্তা করিস না ভাই, শপিং মল থেকে তোর জন্য একটা ডল এনে দিব। আদির কথা শুনে সবাই হেসে উঠল। রায়ানও চুপচাপ তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে মৃদু হেসে দিল। আরহাম ল্যাপটপ নিয়ে ব্যস্ত। স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চারপাশের সবকিছু থেকে বিচ্ছিন্ন। মেঘা পাশে বসে কথা বলছে, কিন্তু সে যেন শুনছেই না। মেঘা বিরক্ত হয়ে কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর উঠে দাঁড়িয়ে চারপাশ ঘুরে এল। তবুও আরহাম কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করল। সে এবার সরাসরি আরহামের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। একটিবার চোখ তুলে তাকানোরও প্রয়োজন মনে করল না আরহাম। অবশেষে মেঘা আর সহ্য করতে পারল না। শুনছেন? ঠোঁট চেপে বিরক্তি নিয়ে সে তাকিয়ে থাকে। শেষে সে গভীর শ্বাস নিয়ে কিছু বলার জন্য মুখ খুলতেই আরহাম সরু চোখে তাকায় তার দিকে। তুমি কি একদমই শান্তি দেবে না? বলে সে চেয়ারের হাতল ধরে উঠে দাঁড়ায়। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। কোনো কিছু আর না বলে সে ব্যালকনির দিকে এগিয়ে যায়। কাচের দরজা ঠেলে বেরিয়ে গেল। মেঘা হতাশ হয়ে বসে পড়ে। চুপচাপ বসে থেকে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কিছুক্ষণ পর সে নিচে বাগানে চলে গেল। বাগানে এসে একবার উপরের দিকে তাকায় আরহাম ব্যালকনিতে দাঁড়িয়ে। ফোনটা কানে ধরে কিছু বলছে গম্ভীর মুখে। মেঘা এবার আরও বিরক্ত হল। সে ঠোঁট কামড়ে ঠিক করল আজ আরহামকে ছাড়বে না। হাত উঁচিয়ে সে ডাক দেয়, শুনুন। আরহাম বিরক্ত হয়ে তাকায়। তার মুখের ভাব দেখে মনে হয় এই মেয়েটা কি সত্যি তাকে একটুও শান্তি দেবে না। মেঘা এবার একটু দুষ্টুমি ভাব নিয়ে বলে, ওই আরহাম। আরহাম চমকে উঠে। সে এক ঝটকায় নিচে তাকায়, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। ভ্রু কুঁচকে সে চারপাশে তাকায়। কোথায় গেল এই মেয়ে? এদিকে মেঘা হেসে হেসে ঘরের ভেতরে ঢুকে গেছে। ব্যালকনিতে তাকে দেখেই সে ছুটে এসে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। করিডোর পেরিয়ে রুমের সামনে পৌঁছায়, ঠিক তখনই দরজা ঠেলে বেরিয়ে আসে আরহাম। মেঘা দাঁড়িয়ে থাকে, কিন্তু আরহাম একবারও তার দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে শুরু করে। উহু, কি ভাব যেন কেউ নজরেই পড়ে না, মেঘা মনে মনে বলে। সে এবার আস্তে আস্তে তার পিছু নেয়। আরহাম সিঁড়ির দিকে এগোচ্ছে, মেঘাও চুপচাপ পেছনে চলতে থাকে। হঠাৎ মেঘা পা ফসকে তাল সামলাতে না পেরে সোজা আরহামের পিঠে ধাক্কা দেয়। আরহাম ঝটকা খেয়ে একদম সামনে হেলে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয়। বিরক্ত হয়ে ঘুরে তাকায়, সিরিয়াসলি তুমি আমাকে মারতে চাও? মেঘা চোখ গোল করে বলল, তওবা, আমি আপনাকে মারতে যাব কেন? আরহাম সরু চোখে তাকালো। মেঘা দ্রুত বলল, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। পা হড়কে গিয়েছিল। আরহাম কিছু না বলে আবার হাঁটা দিল। মেঘা হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। রাত গভীর হয়ে এসেছে। ঘরের জানালা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকছে, পর্দাগুলো হালকা দুলে উঠছে। মেঘা শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। অনেক চেষ্টা করেও চোখের পাতা এক করতে পারছে না। সে একবার ডান পাশ ফিরে শোয়, আবার বাঁ দিকে। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। মনের ভেতর অস্থিরতা কাজ করছে। জানে না কেন, তবে তার মন আজ অকারণেই অশান্ত। এক সময় সে পাশে শোয়া আরহামের দিকে তাকায়। এত গভীর ঘুম যেন দুনিয়ার কোনো কোলাহল তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারবে না। দিনের বেলা এই মানুষটাকে এমন শান্ত দেখলে কেউ বিশ্বাসই করবে না। আরহাম সারাদিন গম্ভীর, কথায় কথায় রাগ দেখানো তার স্বভাবসিদ্ধ ব্যাপার। মেঘা তার হাত আরহামের হাতের পাশে রাখে। একদম ছোট মনে হচ্ছে তার হাতটা কতটা পার্থক্য। হালকা হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। আরহামের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে মেঘা। গভীর ঘুমের কারণে তার মুখে প্রশান্তির ছায়া। চুলগুলো কপালের ওপর এলোমেলোভাবে পড়ে আছে, হালকা আলোতে মুখটা আরও মায়াবী লাগছে। মেঘা ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়, আরহামের গাঢ় ভ্রুগুলো ছুঁয়ে দেয় আলতোভাবে। শক্ত সুন্দর গঠনের ভ্রু, যা তাকে আরও রাগী আর রহস্যময় করে তুলে। হঠাৎ আরহাম নড়ে ওঠে, যেন স্বপ্ন দেখছে কিংবা কারো স্পর্শ অনুভব করছে। মুহূর্তের মধ্যেই মেঘা হাত সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে তার দিকে। কিন্তু আরহাম আবার গভীর ঘুমে তলিয়ে যায়। মেঘা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে।
সে আরহামের মুখের দিকে তাকিয়ে থাকে, কখন যে তার চোখ বন্ধ হয়ে আসে সে নিজেও টের পায় না। অবশেষে রাতের প্রশান্তি তাকে নিজের আঁচলে টেনে নেয় আর সে ঘুমিয়ে পড়ে। ফ্রেশ হয়ে নিচে নামতেই আরহামের কানে একটা হালকা শব্দ ভেসে এলো। কিচেনের দিক থেকে আসছে শব্দটা। কৌতূহলী হয়ে সে ওদিকেই তাকায়। সামনের দৃশ্য দেখে সে খানিকক্ষণ থমকে যায়। রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে মেঘা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নায় ব্যস্ত। তার নরম ঠোঁটের কোণে এক চিলতে হাসি আর সে গুনগুন করে গান গাইছে। তার কোমরের হালকা দোলার সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলও দুলছে। কখনো সে নিজের মনে ঘুরে দাঁড়াচ্ছে, কখনো হাতের চামচ দিয়ে খাবার নাড়ছে। যেন কোনো অদ্ভুত ছন্দে নাচছে সে। মেঘা রান্নায় এতটাই মগ্ন ছিল যে টেরি পায়নি কেউ ওকে দেখছে। কিন্তু আচমকা সামনে তাকাতেই চোখ আটকে যায় দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। আরহাম। সে তাকে দেখছে। মেঘার মুখটা সঙ্গে সঙ্গে বিবর্ণ হয়ে যায়। চোখ বড় হয়ে ওঠে। সে দ্রুত লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। কিন্তু শরীরের প্রতিটি স্নায়ু জানান দিচ্ছিল সে ধরা পড়ে গেছে। আরহাম হালকা হেসে একটা চেয়ার টেনে বসে পড়ল। মেঘা ইতস্তত করে খাবার নিয়ে এগিয়ে এলো। টেবিলের ওপর ধীরে ধীরে খাবারগুলো সাজিয়ে দিল। আরহাম এক পলক খাবারের দিকে তাকিয়ে বলল, এগুলো কি? গাজরের হালুয়া। আরহাম চামচ দিয়ে একটু তুলে মুখে দিল। স্বাদ খারাপ হয়নি, বরং বেশ ভালোই লেগেছে। কিন্তু মুখে কোনো মন্তব্য করল না। নীরবে খেয়ে যেতে লাগল। মেঘা চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবছে সে কিছু বলছে না কেন। খারাপ লাগছে নাকি ভালো? আরহামের ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। সে জানে মেঘা কেন দাঁড়িয়ে আছে। কিন্তু সে কিছু বলল না, বরং মজা নিতে চাইল। আমার খাবারে নজর দেবে না? মেঘা হতবাক, নিজের বানানো খাবারে নজর দেওয়া মানে কি? সে রাগে গ্লাসটা টেবিলে শব্দ করে রেখে দ্রুত বেরিয়ে গেল। আরহাম খাওয়া শেষ করে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালো। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে একটা বিকট শব্দ এলো। শব্দটা এতটাই জোরে হলো যে সে থমকে গেল। কিছু একটা অনুভব করেই দ্রুত পা চালিয়ে কিচেনের দিকে ছুটে গেল। মেঘা দাঁড়িয়ে আছে। তার পায়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের ভাঙা টুকরো, আর সেই কাচের ফাঁক গলে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে লাল রক্ত। চোখ কই থাকে তোমার? দেখে কাজ করতে পারো না? আরহামের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। আরহাম দ্রুত মেঘার দিকে এগিয়ে গেল। সে মেঘার হাত ধরে টেনে নিজের সামনে আনলো, তারপর নিচু হয়ে তার পায়ের দিকে তাকালো। ক্ষতটা গভীর না হলেও রক্ত পড়ছে বেশ। এভাবে দাঁড়িয়ে থাকলে রক্ত আরও বেরোবে। এভাবে যাব কি করে? মেঘা কষ্টে সৃষ্টে বলল। মানে? মানে আমি হাঁটতে পারবো না। মেঘা অসহায়ের মতো বলল, মুখটা ব্যথায় বিকৃত হয়ে গেছে। আরহাম গভীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। কিছু না বলে হালকা নিঃশ্বাস ফেলল, তারপর হঠাৎই মেঘার সামনে হাঁটু গেড়ে বসল। পা সরাও, সংক্ষিপ্ত নির্দেশ দিল সে। মেঘা একটু ইতস্তত করল, কিন্তু ব্যথার তীব্রতায় আর দ্বিধা করল না। ধীরে ধীরে পা বাড়িয়ে দিল। আরহাম সাবধানে ওর পায়ের পাতার নিচে হাত রাখল, তারপর আলতো করে তুলে নিল। মেঘা অনুভব করল একটা শক্ত উষ্ণ স্পর্শ। উফ, আস্তে! সে কেঁপে উঠল। চুপচাপ থাকো। আরহামের গম্ভীর কণ্ঠ। সে দ্রুত হাত দিয়ে কাচের ছোট টুকরোগুলো সরিয়ে দিল, তারপর নিজের রুমাল বের করে মেঘার ক্ষতস্থানে চেপে ধরল। আরহাম দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল, তারপর হঠাৎ করেই মেঘাকে কোলে তুলে নিল। মেঘা হতভম্ব হয়ে গেল। তার দুই হাত আপনাতেই আরহামের কাঁধে উঠে এলো। আরহামের বডি থেকে আসা উষ্ণতার এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল। আপনি কি করছেন? আরহাম কোনো উত্তর দিল না, কেবল দৃঢ় ভঙ্গিতে তাকে সোফায় নিয়ে গিয়ে বসাল। তারপর এক হাঁটু গেড়ে বসে তার পা হাতে নিল। মেঘা শ্বাস আটকে গেল। এত যত্ন আরহামের মধ্যে কবে দেখেছে? সে তো সবসময় রাগী, গম্ভীর আর বিরক্ত স্বভাবের। আজ হঠাৎ এত যত্ন কেন? আরহাম সাবধানে তার পায়ের ক্ষততুলো দিয়ে রক্ত মুছে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। সারাটা সময় মেঘা শুধু তার দিকে তাকিয়ে থাকল। সে কি স্বপ্ন দেখছে? না, একদম বাস্তব। ব্যান্ডেজ শেষ হতেই আরহাম উঠে দাঁড়ালো। দরজা পার হয়ে বেরিয়ে যাবে, তখনই মেঘা পেছনে থেকে ডাক দিল, শুনুন। আরহাম থেমে গেল, ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। মেঘার ঠোঁটের কোণে চাপা হাসি। উপরে দিয়ে আসুন। আরহাম চোখ সরু করল, সন্দেহভরা দৃষ্টিতে তার দিকে তাকালো। ক্ষতটা এত গভীর না যে সে হাঁটতে পারবে না। মেঘা তাকিয়ে আছে আরহামের দিকে। এক মুহূর্ত চুপ থাকার পর আরহাম আবার তাকে কোলে তুলে নিল। মেঘা হেসে আরহামের গলা জড়িয়ে ধরল। আরহাম নিরুত্তর থেকে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। রুমে পৌঁছেই মেঘাকে বিছানায় বসিয়ে দিল। তারপর কোনো কথা না বলে বেরিয়ে যায়। মেঘা দরজার দিকে তাকিয়েই ধীর স্বরে ফিসফিস করল, আমার হয়ে যান। কিন্তু উত্তর এলো না। শুধু নিস্তব্ধতা, যার মধ্যে একরকম চাপা প্রতিধ্বনি বাজছে। মেঘা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ব্যথাটা আস্তে আস্তে কমে আসছে, তবে ক্লান্ত লাগছে প্রচণ্ড। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ক্ষতটা গভীর নয়, তাই হাঁটতে সমস্যা হয় না।
করিডোর ধরে পা বাড়াতেই চোখ পড়ল নকশা করা দরজার দিকে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল দরজাটার সামনে। একটু ইতস্তত করে দরজার হাতল ধরল সে, আস্তে ধাক্কা দিল, কিন্তু দরজাটা নড়ল না। লক করা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে সরে আসে। হয়তো ব্যক্তিগত কিছু রাখা আছে এখানে। মেঘা আর কিছু না ভেবে নিচে নেমে আসে। হলরুমের নরম সোফায় গা এলিয়ে দেয়। পায়ের দিক তাকিয়ে আবারও তার মনে পড়ে যায় ব্যান্ডেজ করার সময়ের মুহূর্তগুলো। মেঘার ঠোঁটের কোণে হাসি ফুটল। ভাবনার সাগরে ডুবে যেতে না যেতেই হঠাৎ করেই দরজার কলিং বেল বেজে উঠল। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে পিঠফোল দিয়ে তাকানোর কথা ভাবে, কিন্তু তার আগেই আবার বেল বাজে। দরজা খুলে ফেলার তাড়া অনুভব করে সে। দ্বিধা নিয়েই হাত বাড়ায়, ধীরে দরজা খোলে। সামনে দাঁড়িয়ে আছে একজন অপরিচিত পুরুষ। লম্বা সুগঠিত শরীর, ধূসর চোখের এক অদ্ভুত দৃষ্টি, ঠোঁটের কোণে চাপা হাসি। মেঘার ভেতরে অজানা একটা অস্বস্তি দানা বাঁধে। অপরিচিত লোকটা তার দিকে সোজা তাকিয়ে আছে, যেন তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কে আপনি? একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল মেঘা। লোকটা একপাশে মাথা কাত করে হালকা হাসে। হাই, আমি ম্যাক্স, আরহামের অফিসের বন্ধু। মেঘার কপালে ভাঁজ পড়ে। আরহামের বন্ধু? অথচ সে তো কখনো এই নাম শোনেনি। তবুও সে ভদ্রতা বজায় রাখে। ভিতরে আসুন। ম্যাক্স ধীর পায়ে ঘরে প্রবেশ করে। হলরুমের সোফায় বসে একবার চারপাশে তাকায়, তারপর তার দৃষ্টি স্থির হয় মেঘার উপর। মেঘা হালকা অস্বস্তি অনুভব করে। চোখে চোখ পড়তেই সে দ্রুত কিচেনের দিকে যায়। কিছুক্ষণ পর এক গ্লাস পানি আর কিছু নাস্তা নিয়ে আসে। ম্যাক্স খাবার প্লেটের দিকে না তাকিয়ে বরং মেঘার দিকে তাকিয়েই বসে থাকে। মেঘা অন্যমনস্কভাবে তার দৃষ্টি এড়িয়ে চলে, কিন্তু অস্বস্তিটা কমে না। লোকটার দৃষ্টি কেমন যেন অদ্ভুত। ম্যাক্স হঠাৎই প্রশ্ন করে, আরহামের ওয়াইফ? হ্যাঁ। ম্যাক্স হালকা মাথা ঝাঁকায়, যেন উত্তরটা শুনে আশ্বস্ত হলো। ম্যাক্স খেতে খেতে হঠাৎ কাশতে লাগল। মেঘা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে এক গ্লাস পানি এনে দিল। কিন্তু তখনই অদ্ভুত কিছু ঘটে গেল। ম্যাক্স গ্লাসটা নিতে নিতে হালকা করে মেঘার হাত স্পর্শ করল। মেঘা সাথে সাথে হাত সরিয়ে নেয়। এক অদ্ভুত অস্বস্তি ও ভয় কাজ করে তার মধ্যে। লোকটার চাহনিতে কিছু একটা আছে যা স্বাভাবিক মনে হচ্ছে না। তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। ভেতরে ভেতরে অজানা একটা আশঙ্কা তৈরি হয়। কিছুক্ষণ পর ম্যাক্স তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখন আমাকে যেতে হবে। মেঘা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ম্যাক্স উঠে দাঁড়ায়, মেঘার দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য। মেঘা এক মুহূর্ত স্থির হয়ে রইল। ম্যাক্সের স্পর্শে যে অস্বস্তি সে কিছুক্ষণ আগেই অনুভব করেছিল, সেটার পুনরাবৃত্তি সে চায় না। তাই সে হাত বাড়াল না। তার এই প্রত্যাখ্যান দেখে ম্যাক্সের ঠোঁটের কোণে আবার সেই রহস্যময় হাসি খেলে গেল। আবার দেখা হবে মিসেস। ম্যাক্স দরজা খুলে বেরিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে একবার পিছনে তাকিয়ে বলল, বাই। মেঘা দরজা বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ম্যাক্স চলে গেলেও তার অস্বস্তি কমল না। সে ধীরে ধীরে সোফায় গিয়ে বসল। হাতের অদৃশ্যভাবে ম্যাক্সের সেই হালকা স্পর্শ এখনো যেন অনুভব করতে পারছে। শরীরের লোম খাড়া হয়ে উঠল। বসার ঘরের লাইট নিভিয়ে সে সোজা উপরে চলে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করল। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। রাস্তার ধারের আলো ঝিমিয়ে পড়েছে। তবে কোথায় যেন একটা অদ্ভুত অনুভূতি তার পিছু ছাড়ছিল না, যেন কেউ তাকে দূর থেকে দেখছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল হয়তো ক্লান্তি থেকে এসব ভাবছে। বিছানায় গিয়ে বসতেই দরজার দিকে চোখ পড়ল। আরহাম এখনো ফেরেনি। সে ফোনটা হাতে নিল। কিছুক্ষণ স্ক্রুল করল। তারপর এলোমেলো ভাবতে লাগল। রাতের নিস্তব্ধতায় বাড়িটা বেশ নিরিবিলি লাগছিল। আরহাম দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখল মেঘা বিছানায় বসে ফোনে কথা বলছে। মুখে চওড়া হাসি, কপালে কয়েকটা চুল এলোমেলো হয়ে পড়েছে, আর তার বড় বড় চোখগুলো কৌতূহল নিয়ে উজ্জ্বল হয়ে আছে। আরহাম কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সে। গায়ে সাদা টি শার্ট আর নিচে কালো ট্রাউজার। ঘরে ঢুকেও বেশি সময় কাটালো না, বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। আরে আমাকে নিয়ে যান। আরহাম একটু থামল। বিরক্তির রেখা ফুটে উঠল তার মুখে। ভ্রু কুঁচকে তাকালো মেঘার দিকে। তুমি নিচে যাওনি? মেঘা স্বাভাবিক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না। এলেনা খাবার দিয়ে গিয়েছিল। আরহাম মেঘার দিকে তাকালো। বিরক্তির সঙ্গে এক গভীর নিঃশ্বাস ফেলে মেঘাকে কোলে তুলে নিল। মেঘা হেসে আরহামের গলা জড়িয়ে ধরল আরও শক্ত করে। আমার সামনে দাঁত বের করে হাসবে না। আরহাম গম্ভীর স্বরে বলল। কিন্তু কে শুনছে কার কথা? মেঘা আরও বেশি করে আরহামের গলায় হাত পেঁচিয়ে ধরল, যেন সে কিছুতেই তাকে ছাড়বে না। আরহাম গভীর নিঃশ্বাস ফেলল, যেন ধৈর্য ধরে রাখার চেষ্টা করছে। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এল। ডাইনিং টেবিলের কাছে এসে মেঘাকে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর কিচেনে গিয়ে খাবার এনে টেবিলে রাখল। মেঘা খেতে খেতে আলতো গলায় বলল, আপনার একজন ফ্রেন্ড এসেছিল। আরহাম চামচ হাতে নিয়ে থেমে যায়। কে?
ম্যাক্স বলল, আপনার অফিসের ফ্রেন্ড। তোমার সঙ্গে কি কথা হয়েছে? বিশেষ কিছু না। আরহামের চোয়াল শক্ত হয়ে আসে। চোখে এক ধরনের কঠোরতা ফুটে উঠল। কেউ বাড়িতে আসলে আমাকে আগে ফোন দেবে। আর ম্যাক্স আমার ফ্রেন্ড না, শুধু একসাথে কাজ করি। মেঘা চুপ করে রইল। আরহামের মুখটা দেখে মনে হচ্ছে সে খুব একটা খুশি হয়নি ব্যাপারটায়। আরহাম চুপচাপ উঠে গেল, খাবারের প্লেটগুলো কিচেনে নিয়ে গিয়ে ধুয়ে ফেলল। তারপর হাত মুখ মুছে সিঁড়ির দিকে পা বাড়াল। তখনই মেঘার গলা শোনা গেল, আমাকে কি চোখে পড়ছে না? আরহাম এবার সত্যিই বিরক্ত হল। আজ সারাটা দিন ধরে এই মেয়েটা তাকে জ্বালিয়ে মারছে। টিকটিকি। আরহাম হাত দিয়ে ইশারা করে বলল। মেঘা সঙ্গে সঙ্গে চমকে উঠে। তার চোখ ছানাবড়া, মুখে আতঙ্কের ছাপ। সে তাড়াহুড়ো করে এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও টিকটিকির অস্তিত্ব দেখতে পেল না। কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাপারটা তার মাথায় এল। আর এক দৌড়ে আরহামের সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় টিকটিকি? আরহাম দুই হাত বুকের কাছে ভাঁজ করে রেখে চোখ শুরু করল। এখন তো দিব্যি হাঁটছ? সারা দিন তো বললে হাঁটতে পারছো না, নিচে নামলে কিভাবে? মেঘা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সে বুঝতে পারেনি যে আরহাম এত চালাকির সঙ্গে তাকে ফাঁদে ফেলবে। আরহাম হেসে সিঁড়ি দিয়ে উঠে যেতে যেতে বলল, ড্রামা কুইন। টরেন্টোর গ্রীষ্মকালীন সকাল। সূর্যের সোনালি আভা জানালার কাচ ভেদ করে নরম স্নিগ্ধতায় ঘর আলোকিত করছে। পর্দাগুলো বাতাসের কোমল স্পর্শে দোল খাচ্ছে, যেন অলস গ্রীষ্মের এক প্রশান্ত সকাল জেগে উঠছে। বাইরে পাখিদের মৃদু কুজন, দূর থেকে ভেসে আসা নগরজীবনের চাপা কোলাহল, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। মেঘার ঘুম ভাঙল। চোখ খুলতেই দেখল পাশে গভীর নিদ্রায় ডুবে আছে আরহাম। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, নিঃশ্বাস ভারী, এলোমেলো চুল কপালের কিছুটা ঢেকে রেখেছে। এমন শান্ত নিশ্চিন্ত ঘুমে তাকে খুব কমই দেখেছে সে। সারাদিন যেন এক অস্থিরতা, গম্ভীরতা লেগেই থাকে। মেঘা কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকল, যেন মুহূর্তটাকে নিজের হৃদয়ে ধরে রাখতে চায়। গরম পানির স্পর্শে যেন শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল। শাওয়ার শেষ করে ভেজা চুল খোলা রেখেই বের হলো মেঘা। কিন্তু ঘর ফাঁকা। আরহাম কোথায়? বিছানার দিকে তাকিয়ে দেখল সে নেই। তারপরই চোখ গেল ব্যালকনির দিকে। আরহাম ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার কালো টি শার্ট আর গ্রে ট্রাউজার পরা, পেছনের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কোনো গভীর চিন্তায় মগ্ন। মেঘা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। নিজের ভেতরে নিজের এক পৃথিবী বানিয়ে রেখেছে। সেখানে প্রবেশ করা সহজ নয়। কিন্তু আজ মেঘা ভেবেছে তাকে বাইরে নিয়ে যেতেই হবে। এতদিন টরেন্টোতে আসার পর শুধু বাড়ি আর কাজ ছাড়া কিছুই করেনি। আজ সে নিজের মতো করেই কিছু করবে। আরহাম ধীরে ধীরে ব্যালকনি থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। ঠিক তখনই মেঘা তার সামনে এসে দাঁড়ালো, সরাসরি চোখে চোখ রেখে। কি? আরহাম বিরক্ত কণ্ঠে বলল। আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবেন? মেঘা বলল। আরহাম এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর সংক্ষিপ্ত উত্তর দিল, পারবো না। বলেই পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেঘা জানত সে এমনই বলবে। তাই তো সে আগে থেকেই একটা ছোট্ট প্ল্যান করে রেখেছে। ওয়াশরুমের ভেতর থেকে আরহামের কণ্ঠ এল, মেঘা, আমার কাপড় দাও। মেঘার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ইচ্ছে করেই আরহামের কাপড় লুকিয়ে রেখেছে। কয়েক মুহূর্ত অপেক্ষার পর আবারও আরহামের ধৈর্যচ্যুত কণ্ঠ শোনা গেল, মেঘা, কাপড় কোথায়? মেঘা দরজার পাশে গিয়েই গলা নামিয়ে বলল, আপনি কি রাজি? কিসের রাজি? আমাকে ঘুরতে নিয়ে যাবেন? মেঘা, ডোন্ট টেস্ট মাই পেশেন্স। আমি তো কিছুই করিনি। মেঘা একদম নির্দোষ গলায় বলল। আরহাম ভারী শ্বাস ফেলল। একটু শান্ত গলায় বলল, তুমি কি জানো তুমি কি করছো? মেঘা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কি করছি? তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আর আমি একবার ধৈর্য হারালে কি হয় সেটা ভালোভাবেই জানো। আচ্ছা, আপনি কি চাইলে আমাকে একটা ছোট্ট ড্রাইভে নিয়ে যেতে পারেন না? এতটুকু চাওয়া কি খুব বেশি? ভেতর থেকে এক দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। তুমি কি চাও আমি ওয়াশরুম থেকে এইভাবেই বেরিয়ে আসি? মেঘার মুখে আবার দুষ্টু হাসি ফুটে উঠল। আপনার ইচ্ছে। আরহাম এবার সত্যি সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলল। দরজার হ্যান্ডেলে একটা ধাক্কা দিল। মেঘা, এখনই কাপড় দাও, নয়তো তুমি ঠিকঠাকভাবে সারভাইভ করতে পারবে না। মেঘা এবার একটু ভয় পেলেও মুখে তা প্রকাশ করল না। সে ধীরে সুস্থে বলল, ঠিক আছে, নিয়ে যান, তবে এক শর্তে। তোমার শর্তের দফা রফা হবে না। কাপড় দাও। আগে বলুন, আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন? আরহাম দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করল। এই মেয়েটা যে তার জীবনের চূড়ান্ত বিপদ, সে নিয়ে আর কোনো সন্দেহ রইল না। একটা দীর্ঘ বিরতির পর আরহাম গম্ভীর গলায় বলল, ফাইন, আমি নিয়ে যাব। এবার কাপড় দাও। মেঘা খিলখিল করে হেসে উঠল। এই তো হলো। সে ওয়াশরুমের দরজার সামনে এসে কাপড়গুলো তুলে ধরল। ভেতর থেকে আরহাম বলে উঠল, দরজার নিচ দিয়ে দাও, ঝামেলা করো না। মেঘা একটু ভেবে নিয়ে আস্তে আস্তে কাপড় এগিয়ে দিল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে এক শক্তিশালী টান। মেঘা সামলাতে না পেরে হঠাৎ দরজার গায়ে ধাক্কা খেল।
আর পরের মুহূর্তেই দরজার ফাঁক দিয়ে এক ভেজা হাত বেরিয়ে এসে তার কবজি শক্ত করে চেপে ধরল। মেঘা চমকে উঠল। এবার কি আমার পালা? আরহামের গভীর কণ্ঠে খেলা করছিল এক ধরনের শীতল প্রতিশোধের ইঙ্গিত। মেঘা গিলে ফেলল এক ঢোক লালা। মনে মনে ভাবল, আজ বুঝি সত্যিই বিপদ হলো। তার কবজি শক্ত করে ধরে রেখেছে আরহাম দরজার ফাঁক দিয়ে বেরিয়ে থাকা ভেজা হাতটা যেন আরেকটু দৃঢ় হলো। এবার আপনি কি করবেন? মেঘা কাঁপা কণ্ঠে বলল, যদিও সে ভয় পেতে চাচ্ছিল না। তুমি আমার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছ মেঘা। আরহামের কণ্ঠ গভীর ভারী। মেঘা তার হাত ছাড়িয়ে নেওয়ার জন্য একটু নড়েচড়ে উঠল, কিন্তু আরহামের শক্তিশালী গ্রিপে তা সম্ভব হল না। ছাড়ুন। এত সহজে ছাড়ব? ওয়াশরুমের দরজার ভেতর থেকে আরহামের ঠান্ডা স্বর এল। তুমি আমাকে বিপদে ফেললে, এখন আমার পালা। মেঘার মনে হালকা আতঙ্কের সাথে উত্তেজনা কাজ করছিল। সে আরেকবার হাত ছাড়ানোর চেষ্টা করতেই দরজার ওপাশ থেকে আরহামের টান আরও বাড়ল। পরের মুহূর্তেই মেঘার পুরো শরীর দরজার সাথে ঠেকে গেল, আর সে অনুভব করল দরজার ছোট ফাঁক দিয়ে তার মুখের খুব কাছাকাছি আরহামের ভেজা উষ্ণ নিঃশ্বাস লাগছে। এইবার বলো, কে জিতল? মেঘা গলা শুকিয়ে গেলেও ভেতরে ভেতরে তার দুষ্টুমির আগুন এখনো নিভে যায়নি। সে আস্তে বলল, যে প্রতিশোধ নিতে চায় সে কখনো জিততে পারে না। আরহাম হেসে উঠল, কিন্তু সেই হাসির মধ্যে এক ধরনের ইঙ্গিত ছিল। বাহ, দর্শনশাস্ত্র শিখিয়ে দিচ্ছ আমাকে? মেঘা কিছু বলার আগেই হঠাৎ করেই দরজা খুলে গেল। সে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু পরের মুহূর্তেই এক শক্তিশালী বাহু তাকে ধরে ফেলল। মেঘা চোখ বন্ধ করেই বুঝতে পারল সে আরহামের বুকের সাথে ঠেসে আছে। তার গা থেকে স্নানের পর সতেজ সুগন্ধ ভেসে আসছিল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এইবার? আরহাম নিচু গলায় বলল, তার চোখ দুটো মেঘার চোখে স্থির। মেঘা বুঝতেই পারল না সে কিভাবে এই অবস্থায় পড়ল। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, আরহামের মুখ একদম কাছাকাছি। ভেজা চুল থেকে পানি টপটপ করে পড়ছে, আর সেই শীতল ফোঁটাগুলো মেঘার কপালে এসে লাগছে। তার কণ্ঠ আটকে গিয়েছিল। ঘুরতে নিয়ে যেতে বলছিলে, তাই না? মেঘা ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, নিয়ে যাব। কিন্তু তার আগে। আরহামের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তোমাকে শাস্তি পেতে হবে। মেঘা চোখ গোল করে বলল, কি শাস্তি? আরহাম ঝট করে তাকে আরো কাছে টেনে নিল। শাস্তি হিসেবে তোমাকে আজ সারাদিন আমার কথা শুনতে হবে। মেঘা চোখ ছোট করে তাকালো, এটাই শাস্তি? তুমি ভাবছো এটা সহজ? ওয়েট অ্যান্ড ওয়াচ। আরহামের চোখে তখন এক ভয়ঙ্কর ঝিলিক। মেঘা বুঝতে পারল সে আজ সত্যিই বড় একটা বিপদ ডেকে এনেছে। মানে আমি সারাদিন আপনার কথা শুনব? সে কপট অবাক গলায় বলল, আপনি কি এত কথা বলেন? আরহাম একদম গম্ভীর মুখে তাকিয়ে থাকলো, তারপর একদম শান্ত গলায় বলল, শাস্তিটা আরো কঠিন করে দিতে হবে মনে হচ্ছে। মেঘা চমকে উঠল। মানে আজ থেকে 1 সপ্তাহ তুমি যা করো সব আমার আদেশ অনুযায়ী হবে। 1 সপ্তাহ? মেঘা হকচকিয়ে গেল। হ্যাঁ। আরহাম ঠান্ডা গলায় বলল, আমাকে ওয়াশরুমে আটকে রেখে ব্ল্যাকমেইল করেছ, তাই শাস্তিও একটু দীর্ঘস্থায়ী হবে। মেঘা তৎক্ষণাৎ মাথা নাড়ল। না, এটা অন্যায়, আমি শুধু একটু মজা করেছিলাম। ওহ, তুমি মজা করেছিলে? আরহাম এক চুলো দমল না, তাহলে আমার শাস্তিও একটা মজা হিসেবেই নাও। মেঘা এবার সত্যিই চিন্তিত হয়ে পড়ল। আরহাম একবার কিছু ঠিক করলে সেটা পাল্টানো প্রায় অসম্ভব। কিন্তু সে কি এত সহজে হার মানবে? একটু ভাবতেই তার মনে দুষ্টু একটা বুদ্ধি এলো। সে হঠাৎই মুখে একদম নিষ্পাপ ভাব এনে বলল, ঠিক আছে, আমি রাজি। আরহাম একটু অবাক হলো। এত সহজে? মেঘা মিষ্টি হেসে বলল, আপনার প্রতিটা কথা শুনব। আরহাম একটু সন্দেহের চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। মেঘা মনে মনে হাসল। এখন তাকে একটু ধৈর্য ধরতে হবে, তারপর একদম ঠিক সময় বুঝে সে পাল্টা চাল চালবে। গাড়ির জানালার পাশে বসে আছে মেঘা। তার চোখের সামনে দিয়ে রাস্তার আলো ঝাপসা হয়ে যাচ্ছে। বাইরের আলো আধারি দ্রুত পেছনে ফেলে আসা বিলবোর্ড, সব মিলিয়ে এক অদ্ভুত ঘোর লাগানো অনুভূতি হচ্ছে তার। অথচ তার মনের ভেতরে ঝড় বইছে। বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে মেঘা। গাড়ির ভেতর একটা ছোটখাটো পার্টি যেন বসে গেছে। লাইটগুলো কমিয়ে রাখা, কিন্তু মিউজিকের ভলিউম একেবারে চূড়ান্ত পর্যায়ে। গাড়ির স্টেরিওতে থেকে বেজে চলেছে কোনো ইংরেজি র্যাপ গান, যার অর্ধেক কথাই মেঘার বুঝতে পারা সম্ভব না। শব্দ এতটাই তীব্র যে মনে হচ্ছে সে কোনো ক্লাবে এসে বসে আছে। তবে এতটুকু ঠিকই বোঝা যাচ্ছে, এই তীব্র শব্দ সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। মেঘা গভীর শ্বাস নিল। তারপর ধীরে ধীরে বলল, এত জোরে গান বাজাতে হবে? মাথা ধরছে আমার। আরহাম কোনো উত্তর দিল না। তার চোখ একই রকম স্থির, যেন সে শুনতেই পায়নি। মেঘা দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করল। সে একটু সামনে ঝুঁকে আবার বলল, গানটা কমান। মেঘা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কিছুক্ষণ অপেক্ষা করল। গান চলছেই। সে এবার একটু শক্ত গলায় বলল, বললাম গানটা কমান।
আরহাম স্থির দৃষ্টিতে মেঘার দিকে তাকালো। রাগে ফুঁসতে থাকা মেয়েটির গালের কোলে লাল আভা ছড়িয়ে পড়েছে, যেন গোধূলি রং ছুঁয়ে গেছে তার ত্বক। আরহাম ঠোঁটের কোণে হাসি চেপে বলল, না। না মানে? আরহাম নির্লিপ্ততা স্বরে বলল, কমাবো না। মেঘা হতভম্ব হয়ে গেল। এই লোকটা কি ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে? সে নিচু গলায় বিড়বিড় করে বলল, নিজেকে যে কি মনে করে? রাজা বাদশাহ। মেঘার শরীর ঝাঁকুনি খেল। তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। সে তো আস্তে বিড়বিড় করেছিল, তাহলে লোকটা শুনল কিভাবে? মেঘা কিছু বলল না, শুধু বাইরে তাকালো। গাড়িটা ধীরগতিতে এসে থামল একটা পার্কের সামনে। বাতাসে গাছের পাতার মৃদু দুলুনি আর দূর থেকে আসা শিশুদের হাসির শব্দ মিলেমিশে একটা শান্ত নিস্তব্ধ পরিবেশ তৈরি করেছে। মেঘা দরজা খুলে গাড়ি থেকে নেমে এল। আরহাম ফোনের স্ক্রিনে ডুবে আছে, আঙুল দ্রুত চলাচল করছে, যেন তার আশেপাশের কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। মেঘা এক পলক তাকিয়ে থাকলো ওর দিকে, কিন্তু আরহামের দৃষ্টি একবারের জন্যও উঠল না। মনের ভেতর চাপা একটা বিরক্তি নিয়ে মেঘা একটু এগিয়ে গেল। সামনে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। কেউ কেউ ফুটবল খেলছে, কেউ বা দোলনায় দুলছে। পাশে কিছু বড়রা গল্পে মেতে আছে। কিন্তু ঠিক তখনই কয়েকটা বাচ্চা দৌড়ে তার দিকে এল। তাদের মধ্যে একজন ছোট্ট মেয়ে, পরনে নীল রঙের ফ্রক, কাঁধে দুটো ছোট্ট বিনুনি ঝুলছে। মিষ্টি গলায় বলল, আপু, আমাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলবেন? মেঘা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মিষ্টি হাসি দিয়ে বলল, ঠিক আছে। আরহাম তখন পাশে একটা বেঞ্চে গিয়ে বসেছে। ফোন এখনো হাতে, কিন্তু মেঘার আচমকা এই পরিবর্তন তার চোখ এড়ায়নি। সে মোবাইলটা নামিয়ে মেঘার দিকে তাকালো। মেঘা চোখ বন্ধ করে গুনতে শুরু করলো, আর বাচ্চারা চারদিকে ছড়িয়ে গেল লুকানোর জন্য। মেঘা ধীরে ধীরে তাদের খুঁজে বের করতে লাগল। আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই প্রথম সে মেঘাকে এত প্রাণবন্ত, এত মুক্তভাবে হাসতে দেখল। যেন কোনো বাধা নেই, কোনো দূরত্ব নেই, শুধু একরাশ আনন্দ। ওর ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। মেঘা তখনও খুঁজছে, বাচ্চারা দুষ্টুমি করে, কখনো দৌড়ে পালাচ্ছে। আরহাম চোখ সরিয়ে নিল না। কিছু একটা ওর ভেতরে নাড়া দিল, এক অজানা অনুভূতি। বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে মেঘা ফিরে এলো। দুজন পাশাপাশি হাঁটতে লাগল। হঠাৎ গাঢ় নীল আকাশ কালো হয়ে গেছে এক নিমেষে। বাতাসের ঝাপটা বাড়ছে, চারপাশ থেকে যাচ্ছে এক ছন্দময় বৃষ্টিধারায়। তারপরই ঝপঝপিয়ে বৃষ্টি নামল। আরহাম একপলকে চারপাশ দেখল, আশপাশে তেমন কোনো আশ্রয়ের জায়গা নেই। দ্রুত সে মেঘার হাত ধরে কাছের একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালো। কিন্তু বৃষ্টির তেজ এতটাই বেশি ছিল যে গাছের পাতার আড়ালেও ভিজে যাচ্ছিল তারা। মেঘা বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে তো পুরো ভিজে যাব। আরহাম এক মুহূর্ত ভাবল, তারপর নিজের গায়ের জ্যাকেটটা খুলে দুজনের মাথার ওপর ধরে রাখল। চল দৌড় দেই। মেঘা একটু অবাক হলো, কিন্তু দেরি করল না। দুজনেই একসঙ্গে দৌড় দিল। ভেজা পথ, কাদামাটি, ছোট ছোট পাথর পেরিয়ে তারা ছুটে চলল। মেঘার হাসির শব্দ মিশে গেল বৃষ্টির ছন্দে। আরহামের ঠোঁটে সেই চাপা হাসিটা রয়ে গেল। বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক অপার্থিব অনুভূতি ছড়িয়ে গেল দুজনের মধ্যে, নির্ভরতা আর হয়তো কিছুটা প্রণয়ের ছোঁয়া। চলবে।